ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের অভিনব প্রকাশনীর চ্যাপ্টার 1 পরিবেশের জন্য ভাবনা অধ্যায়টির সমস্ত সমাধান অর্থাৎ তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে এমসিকিউ, এসএকিউ, ভিএসএকিউ, 2 মার্ক সমস্ত প্রশ্নের উত্তর একটা মাত্র ভিডিওতে। চলো শুরু করা যাক। 3-এর দাগ, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 2। দেখো প্রথম প্রশ্ন কি বলছে আমাদের। প্রথম প্রশ্ন বলছে বায়োফুয়েল কি, এর ব্যবহার লেখো। বায়োফুয়েল উদ্ভিদ বা অণুজীবদের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি জ্বালানিকে বায়োফুয়েল বলে। এর ব্যবহার আমাকে উল্লেখ করতে বলেছে। এর ব্যবহার হলো যানবাহনের জ্বালানি হিসাবে বায়োডিজেল, বায়ো ইথানল এবং রান্নার গ্যাস হিসাবে বা বিদ্যুৎ উৎপাদনে বায়োগ্যাস ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আমি আসছি যে ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা উল্লেখ করো। দেখো সিএফসি প্রথমে মানে কি, সিএফসিএল3। সিএফসি মানে কি, এর সংক্ষেপটা হচ্ছে সিএফসিএল3। এর ওপর যদি অতিবেগুনি রশ্মিটা পড়ে তাহলে তোমাদের যে ঘটনাটা ঘটবে সেখানে ক্লোরিনটা কিন্তু সক্রিয় ক্লোরিন উৎপন্ন হবে। আর সিএফসিএল2, এই যে সিএল3 থেকে একটা সিএল চলে এলো, এই সক্রিয় ক্লোরিনটা তোমার হচ্ছে অক্সিজেন O3 বা ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া স্টার্ট করবে। করলে একটা অক্সিজেন কি করবে, সিএলও নিয়ে নেবে, একটা অক্সিজেন নিয়ে নেবে, নিয়ে তৈরি করবে সিএলও আর O2টাকে ছেড়ে দেবে। এই সিএলওটা আবার থেমে থাকবে না, এই সিএলওটা থেমে থাকবে না, কি করবে, এই সিএলওটা আর একটা হচ্ছে আমাদের ওজনের অণুটাকে নেবে, নিয়ে সেখান থেকে ক্লোরিন নিজে আলাদা হয়ে যাবে, সক্রিয় ক্লোরিন আলাদা হয়ে যাবে এবং O2টাকে দুখানা O2 তৈরি করে দেবে। এইভাবে কিন্তু ঘটনাগুলো পরপর ঘটতে থাকে এবং একটা ক্লোরিন পরমাণু কিন্তু সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক মানে বুঝতে পারছো তো, লক্ষাধিক ওজনের অণুটাকে ভাঙতে থাকে। তাহলে তোমরা কিভাবে এত পরিমাণে ফ্রিজ ব্যবহার করছো বাবা, কেন এত এসি ব্যবহার করছো? একটু কষ্ট সহ্য করলে প্রকৃতিটা বেঁচে যায়, একটু কষ্ট সহ্য করলে প্রকৃতিটা কিন্তু আমাদের বেঁচে যায়। এই জন্য আমার বাড়িতে কিছুই নেই। ওকে, পরবর্তী প্রশ্নে আমি আসছি। 3.3 কি বলছে যে ওজোন স্তরে কিভাবে ওজোন অণু উৎপন্ন হয়। দেখো কি ঘটছে, O2 গ্যাসটা কি করছে, ইউভি রশ্মি কম তরঙ্গযুক্ত, এটা মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সূর্যালোকের উপস্থিতিতে ওই O2টাকে কি হবে, O2টা তোমার হচ্ছে অক্সিজেনের দুটো অণুতে ভেঙে যাবে। ওকে, অণু বলছি, পরমাণুতে ভেঙে গেল। তারপরে কি হবে, এই ও পরমাণুটা আর একটা হচ্ছে অক্সিজেন অণুর সঙ্গে বিক্রিয়া করবে কিভাবে, O+O2 বিক্রিয়া করে কিন্তু আমাদের ওজোন গ্যাসটা উৎপন্ন করে দেবে। ওকে, পরবর্তী প্রশ্ন আমি আসছি যে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, একটা উদাহরণ জানতে চেয়েছে। দেখো জীবাশ্ম জ্বালানি কাকে বলে, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণী চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে সেইগুলো ভূ অভ্যন্তরে চাপ, তাপ এবং ব্যাকটেরিয়া দ্বারা পচনের ফলে ক্রমে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি গ্যাস জ্বালানিতে রূপান্তরিত হয়। এই সব জ্বালানিগুলিকেই আমরা কি বলবো, জীবাশ্ম জ্বালানি। এর সঙ্গে আমাদের একটা প্রশ্ন জানতে চেয়েছে, একটা উদাহরণ তো আমরা ওর মধ্যেই পড়ে ফেললাম, উদাহরণ হলো কয়লা। পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে 3.5-এ ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2 এর ভূমিকা। এটা এটা খুব খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। দেখো তার কারণ, দেখো প্রথমে NOটাকে কি করবে, O3টাকে ভাঙতে শুরু করে দেবে। ভাঙতে শুরু করলে একটা অক্সিজেন তো এখান থেকে O3 থেকে একটা অক্সিজেন কি হবে, O3 থেকে একটা অক্সিজেন NOর সঙ্গে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করবে বাবা, তৈরি করবে NO2 গ্যাস তৈরি করবে। তার সঙ্গে হচ্ছে সিঙ্গেল অক্সিজেনের পর অণুটা পড়ে থাকবে O2টা। এবার NO2 থেমে থাকবে না, NO2 কি করবে, আর একটা অক্সিজেন বলছি ওজনের অণুটাকে নেবে, নিয়ে নিজে কি করবে, এবারে নিজে কি করবে, O2টাকে ভেঙে একটা ওটাকে বাইরে বার করে দেবে, দিয়ে O3 এখানে পাঠিয়ে দেবে আর নিজে NOতে হয়ে পড়ে থাকবে। এই O+O3 দুটো একসঙ্গে কি হয়ে যাবে বাবা, 2O2 হয়ে যাবে, মানে দুখানা অক্সিজেনের পরমাণুতে পরিণত হবে। এই বিক্রিয়ার ফলে দেখো NO এর পরিমাণ কমবে না, কিন্তু O3 অণু বিয়োজিত হতে থাকবে। পরবর্তী প্রশ্ন আমি আসছি
যে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটো প্রয়োজনীয়তা উল্লেখ করো। এই সমস্ত উত্তর কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, তবু আমি সুন্দর করে নিয়ে এসেছি, এক জায়গায় নিয়ে এসেছি। দেখো কি বলছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলো, যে জীবাশ্ম জ্বালানি মজুদ সীমিত এবং নবীকরণযোগ্য নয়, আবার তো ফিরে পাবো না, কয়লা একবার শেষ হয়ে গেলে গেল। জীবাশ্ম জ্বালানি অধিকতর ব্যবহারের ফলে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস CO2 আর NO2 বিশ্ব উষ্ণায়ন ঘটাবে। পরবর্তী প্রশ্ন আমি আসছি, যে জ্বালানির তাপন মূল্য কাকে বলে, এর ব্যবহারিক এককটাকে লিখতে বলেছে। দেখো বাবা, তোমাদের হচ্ছে জ্বালানির তাপন মূল্য একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা STPতে একক আয়তনে কোনো গ্যাসীয় জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলবো। এর ব্যবহারিক একক হচ্ছে কিলোজুল পার কেজি। পরবর্তী প্রশ্ন আমি আসছি, যে মিথেনো জেনেসিস কি, বায়োগ্যাসের প্রধান উপাদান কি। দেখো মিথেনোজেনেসিসটা কি প্রথমে আমরা দেখে নিই। বলছে অক্সিজেনের অনুপস্থিতিতে অবাধ পরিবেশে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মিথেনোজেনিক ব্যাকটেরিয়া ক্রিয়ায় জৈব পদার্থ ভেঙে গিয়ে মিথেন গ্যাস উৎপন্ন হয় তাকেই মিথেনোজেনেসিস বলবো আমরা। এটা মূলত পচনশীল বর্জ্য বা গোবরের পচনের মাধ্যমে ঘটে থাকে। ওর সঙ্গে কি বলেছে, যে এর মূল উপাদান, দেখো এর মূল উপাদানটা খুব গুরুত্বপূর্ণ। বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন বা CH4, এর মোট প্রায় 50 থেকে 75%। আর দ্বিতীয় উপাদানটা হলো CO2 কার্বন ডাইঅক্সাইড, যেটা 25 থেকে 50% থাকে। এছাড়াও সামান্য পরিমাণ H2S বা হাইড্রোজেন সালফাইড ও জলীয় বাষ্পে উপস্থিত থাকবে। পরবর্তী কি বলছে আমাদের, যে ফায়ার আইস কাকে বলা হয় এবং কেন বলা হয়। দেখো ফায়ার আইস তো আমরা তো জেনে গেছি বাবা অলরেডি, যে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। কেন বলা হয়, যে উপযুক্ত উষ্ণতা ও চাপে জলের অণু দ্বারা গঠিত বরফ সদৃশ কেলাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন আবদ্ধ হয়ে মিথেন হাইড্রেট সৃষ্টি করে। মিথেন গ্যাস প্রকৃতিতে দাহ্য হওয়ায় বরফের মতো দেখতে মিথেন হাইড্রেটকে কেলাসে আগুন সংস্পর্শে আসা মাত্রই জ্বলতে থাকে, তাই একে ফায়ার আইস বলা হয়। প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখবে তোমাদের বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নটা করবে, অথবা CFCর ভূমিকা, ওজন ওজন স্তর ধ্বংসে CFCর ভূমিকা বা N2 এর ভূমিকা, এই প্রশ্নগুলো কিন্তু রিপিট করতে থাকবে। পরবর্তী প্রশ্ন আমি আসছি, যে সৌরশক্তির দুটি ব্যবহার উল্লেখ করো। দেখো এখানে কিন্তু দুখানা খুব সুন্দর ব্যবহার তোমাদের জন্য আমি রেখেছি। প্রথমটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। দেখো সৌর প্যানেল বা ফটোভোল্টাইক কোষের মাধ্যমে সূর্যালোকে সরাসরি বৈদ্যুতিক রূপান্তরিত করে ঘরবাড়ি, অফিস এবং রাস্তার আলো জ্বালানো এবং ফ্যান চালানো যায়। তার সঙ্গে দিয়েছি তাপ উৎপাদন, যে সোলার কুকার, সোলার ওয়াটার হিটারের মাধ্যমে সরাসরি সূর্যের তাপ ব্যবহার করে রান্না করা গরম জল কাজ ব্যবহার সম্পন্ন করতে পারবো আমরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আসার আগে এত দূর পর্যন্ত যারা ভিডিওটাকে দেখে ফেলেছো, আশা করছি তোমাদের ভালো লেগেছে বাবা। লাইকটা করে যেও, তোমাদের একটা লাইকই কিন্তু আমার মোটিভেশান। ওই মোটিভেশানের জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করে চলেছি। পরবর্তী প্রশ্ন, যে বায়ুমণ্ডলে কোন স্তরে চাপ সব থেকে বেশি থাকে এবং কেন থাকে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ারে চাপ সব থেকে বেশি। আচ্ছা এটা লাল কালিতে পড়ে গেছে, এটা আনসারের মধ্যে, এই যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এটা কিন্তু আনসারের মধ্যেই রয়েছে। এবার এর অধিক কারণটা আমরা জেনে নিই। কারণটা বলছে যে বায়ুর ভর বা ভার, বলছে যে ট্রপোস্ফিয়ার ভূসংলগ্ন হওয়ার এর ওপর বায়ুমণ্ডলের বাকি স্তরগুলো যেমন স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ইত্যাদি সমস্ত বায়ুর ওজন এই 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 স্তরে এসে পড়ে। পরবর্তী বলছে যে মাধ্যাকর্ষণ ও ঘনত্ব, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডলে মোট ভরের 80%ই ঘনীভূত থাকে। ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর অণুগুলো অত্যন্ত ঘনভাবে অবস্থান করে, এখানে বায়ুর ঘনত্ব ও চাপ সর্বাধিক হয়। ওকে, এই প্রশ্নটা আশা করছি তুমি কোনো সহায়িকাতে পাবে না, সুতরাং তুমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও। পরবর্তী প্রশ্ন, যে মিথেন হাইড্রেট কি। মিথেন হাইড্রেট এটাও কিন্তু খুব সুন্দর, তোমাদের টেক্সট বুকে রয়েছে, কিন্তু আমি আশা করছি যে এত ভালো তুমি উত্তরটা পাবে না অন্ততপক্ষে। দেখো বলছে মিথেন হাইড্রেট হলো একটি কেলাসাকার খাঁচা সদৃশ গঠনযুক্ত যুত যৌগ, যাতে জলের কেলাসের আকৃতি অণুর মধ্যে মিথেন আটকে থাকে এবং এর সংকেতটা বলা হয়েছে। এটি দেখতে অনেকটা বরফের মতো। সমুদ্রের নিচে থেকে নির্গত মিথেন সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে এলে মিথেন হাইড্রেটের কেলাস উৎপন্ন করে। এটা হচ্ছে মিথেন হবে বাবা, নিতেন পড়ে গেছে, স্পেলিং মিস্টেক আছে, এটা মিথেন হবে, মিথেন হবে। মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করলে মিথেন পাওয়া যায়। উপযুক্ত পদ্ধতির সাহায্যে মিথেন হাইড্রেট থেকে
মিথেন উৎপন্ন করলে তা ভবিষ্যতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস হিসাবে ব্যবহার করতে পারবে এবং এটি জ্বালানি সংকট মোকাবিলায় সাহায্য করবে। তবে মিথেন অন্যতম গ্রিনহাউস গ্যাস হয়, এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এই টোটালটা লিখলে তবে তোমরা 2-এ 2 পেতে বাধ্য। পরবর্তী প্রশ্ন আমি আসছি, এটা মনে হচ্ছে আমাদের শেষ প্রশ্ন। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন। দেখো কি বলছে, যে মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি তোমাদের কোনো টেক্সট বলো, সহায়িকা বলো, কোথাও পেলাম না। ঠিক আছে, আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, মিথেন হাইড্রেট হলো সমুদ্রের তলদেশে বা মেরু অঞ্চলে বরফের নিচে উচ্চ চাপে ও সর্বনিম্ন তাপমাত্রায় গঠিত এক ধরনের কঠিন কেলাসাকার পদার্থ। একে ভবিষ্যতে অন্যতম বিকল্প শক্তি মনে করার প্রধান কারণ হলো এর অপরিসীম সঞ্চয় ভাণ্ডার, যা পৃথিবীতে থাকা বর্তমান সমস্ত কয়লা, পেট্রোল বা প্রাকৃতিক গ্যাসের সম্মিলিত মজুদের প্রায় দ্বিগুণ। এর শক্তি উৎপাদনের ক্ষমতাও মানে অবিশ্বাস্য, কারণ মাত্র 1 ঘনমিটার মিথেন বিয়োজিত হয়ে প্রায় 164 থেকে 170 ঘনমিটার দাহ্য মিথেন গ্যাস উৎপন্ন করতে পারে। প্রথাগত জীবাশ্মের তুলনায় এটি দহনে তুলনামূলক কম কার্বন নির্গত হয় বলে পরিবেশগতভাবেও এটি শক্তিশালী ও কার্যকর বিকল্প জ্বালানি হিসাবে বিবেচিত হচ্ছে। তাহলে দেখো, তোমাদের এই সম্পূর্ণ সমাধানটা কিন্তু আমি একটি মাত্র ভিডিওর মাধ্যমে নিয়ে আমি এসেছি। অবশ্যই এই ভিডিওটা থেকে তোমরা যদি একটু উপকৃত হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। ওকে, আর ভিডিওটাকে তো অবশ্যই লাইক করবে। ওকে, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাট। ভিডিওটা তোমাদের এখানেই আমি শেষ করছি। এতক্ষণ তোমরা সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখলে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। একটা লাইক তো অবশ্যই তোমাদের করে যেতে হবে। আর চ্যানেলে নতুন ছাত্রছাত্রী হলে অবশ্যই এই ভিডিওটা থেকে তোমরা যদি একটু উপকৃত হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। ওকে, আর ভিডিওটাকে তো অবশ্যই লাইক করবে। ওকে, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ওকে, গুড বাই।